প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়তে যাচ্ছি আরও একটি ওয়েস্টার্ন গল্প। নাম দাঙ্গা। শুরু করছি প্রথম অংশ। 1 সেপ্টেম্বরের সকাল। বাতাসে ঠান্ডা শিরশিরে ভাব। শীত আসতে আর দেরি নেই। খড়ের শেষ আটিটা ওয়াগনের উপর ছুঁড়ে দিল সেন। তারপর সোজা হয়ে দাঁড়ালো। পূব দিকে কন্টিনেন্টাল ডিভাইডারের মাথায় লটকে থাকা হালকা জমাট মেঘ। সেদিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল, স্বস্তির নিঃশ্বাস। এই কয়টা মাস ভূতের মতো খেটেছে ও। ঘাস কাটা, রোদে শুকানো, বৃষ্টির হাত থেকে সেগুলো রক্ষা করা, প্রতিটি কাজ নিখুঁতভাবে করেছে। এখন সব খড় বার্নে নিয়ে তুলতে পারলেই ওর ছুটি। আর শেষ ওয়াগনটা বোঝাই করে নিয়ে যাচ্ছে। পিসফর্কটা খড়ের বোঝার উপর ছুঁড়ে দিয়ে ওয়াগন সিটে উঠতে গিয়ে জমে গেল সেন। দূরে একটা লোককে দেখল, প্রাণপণ ঘোড়া ছুটিয়ে আসছে ওর দিকেই। ঘোড়ার গতি দেখে মনে হচ্ছে খোদ শয়তানি তাড়া করেছে ওকে, তাই জান নিয়ে ভাগছে। ইয়াম্পা নদীর ভাটির দিক থেকে আসছে লোকটা। ওর কাছ থেকে এখনো অনেকটা দূরে। পরিষ্কার বোঝা যাচ্ছে না লোকটা কে। তবে যেই হোক, বেড়াতে আসছে না লোকটা। কোথাও কিছু একটা সমস্যা হয়েছে ওর, তাই সাহায্যের আশায় ছুটে আসছে জান কবুল করে। কাঁধ ঝাঁকালো। ওয়াগন ছিটে উঠে বসল। কি হয়েছে অত দূর থেকে অনুমান করার দরকার নেই। লোকটা আগে কাছে আসুক, ওর মুখেই শোনা যাবে সমস্যাটা কি। এবড়ো খেবড়ো পথ ধরে এগিয়ে চলল ওয়াগন। ইয়াম্পার পূব তীর ঘেঁষে চলে যাওয়ার রাস্তায় গিয়ে পড়ল। ওর পেছনে ধুলোর মেঘ। কন্টিনেন্টাল ডিভাইডারের দিক থেকে আসা মৃদু বাতাসে উড়ে বেড়াচ্ছে। আচমকা অস্বস্তি বোধ করতে লাগলো ও। উতে ইন্ডিয়ানরা কি শেষ পর্যন্ত যুদ্ধে নেমে পড়েছে? মেরুদণ্ড বেয়ে নামা ঠান্ডা ভয়ের চোট অনুভব করল সে। রিজার্ভেশন এখান থেকে মাইল কয়েক মাত্র দূরে। ও এখানে ক্লেম ফাইল করার পর পরিচিত অপরিচিত সবাইকে অবাক হতে দেখেছে। সবাই এক বাক্যে বলেছে, কাজটা জমের দুয়ারে অতিথি হবার মতো। হোয়াইট রিভার উতেরা এমনিতে রিজার্ভেশন ছেড়ে পালানোয় ওস্তাদ। অবাধ শিকারী জীবনই ওদের পছন্দ। রিজার্ভেশনের প্রায় বন্দি জীবনের প্রতি রয়েছে সুস্পষ্ট বিরাগ। এখন তার সাথে যুক্ত হয়েছে রিজার্ভেশনে তাদের এজেন্ট ন্যাট সিলিকারের প্রতি ঘৃণা। সিলিকারের বিরুদ্ধে তাদের অভিযোগের অন্ত নেই। উৎসাহীদের কেউ কেউ এমনকি ডেনভার চিঠি পর্যন্ত গেছে গভর্নরকে জানাতে। তবে তাতে কোনো ফল হয়নি। সিলিকার এখনও বহাল তবিয়তে রয়ে গেছে রিজার্ভেশনে। উতেরা শিকারী, তবে যুদ্ধবাজ নয়। সে ব্যাপারে চালু শিউ, অ্যাপাচি আর কোমাঞ্চেরা। ইয়াম্পা নদীর ভাটিতে মুদি দোকানদার রিক পল থেকে শুরু করে উজানে সেনের সবচেয়ে কাছাকাছি দক্ষিণের প্রতিবেশী জুলি হাইট পর্যন্ত বিশ্বাস করে উতেদের সাথে সম্পর্ক যতই খারাপ হোক, শেষ পর্যন্ত কথাবার্তার মাধ্যমে একটা সমাধানের পথ খোলা থাকে। পেছনে তাকালো সেন, ভয় পাচ্ছে। অশ্বারোহী এখন অনেকটা কাছে চলে এসেছে। ঘর থেকে বেরোবার সময় কখনো উইনচেস্টারটা সঙ্গে নিতে ভোলে না ও। কিন্তু আজ ওটা ছাড়াই বেরিয়েছে। আফসোসে নিজেকে চাপকাতে ইচ্ছে হচ্ছে ও। এখন রাইফেলটা সাথে থাকলে কিছুটা ভরসা পাওয়া যেত। আরোহী যদি উতেদের তাড়া খেয়ে আসে, তাহলে ওরা ওর পেছনেই আছে। যে কোনো মুহূর্তে দেখা যাবে ওদের। আতঙ্কিত বোধ করছে সেন। ওয়াগন নিয়ে ও নিজের ঘরে পৌঁছার আগেই যদি ওরা এসে পড়ে, তাহলে নির্ঘাত মারা পড়বে ওদের হাতে। মরার আগে একটা গুলি ছোড়ার সুযোগও পাবে না।
একটা বাঘ ঘুরে বার্নের দিকে যে রাস্তাটা গেছে সেটায় গিয়ে পড়ল ওয়াগন। ওর শ্বাস প্রশ্বাসের গতি কিছুটা স্বাভাবিক হয়ে এলো। ছুটে আসা অশ্বারোহী পেছনে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছে না, কেউ তাড়া করে আসছে না লোকটাকে, অন্তত ওর পেছনে যদ্দূর চোখ যায়। কোনো মানুষের ছায়াও দেখা যাচ্ছে না। নদীর উজানে পাহাড়ের গোড়া পর্যন্ত ধুলা ওড়ার আভাসও নেই। করালের কাছে পৌঁছে ওয়াগন থেকে নামলো, ছুটে বাড়ির ভেতর ঢুকে উইনচেস্টারটা নিয়ে বেরিয়ে এলো। ওর কপালে দুশ্চিন্তার ভাঁজ। ওয়াগনের কাছে গিয়ে দাঁড়ালো। ঈশ্বর জানেন ইন্ডিয়ান ওয়ার শুরু হতে যাচ্ছে কিনা। উথেরা রিজার্ভেশন থেকে বেরিয়ে এলে বেপরোয়া হয়ে উঠবে। ইয়াম্পার দুধারে যতগুলো রাঞ্চ বা খামার বাড়ি আছে সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। ব্যাপারটা ভাবতেই অসুস্থ বোধ করছে সেন। প্রত্যেকটি রাঞ্চ গড়ে উঠেছে একদল খেটে খাওয়া মানুষের অমানসিক শ্রমে আর ঘামে। মাত্র 2 বছর হলো ও এখানে এসেছে। সবে মাত্র থিতু হয়ে বসতে শুরু করেছে। ঘর বানিয়েছে। ঘরের সামনে নদী তীর পর্যন্ত বিরাট এলাকা উইলোর ঝাড় কেটে পরিষ্কার করেছে। আগাছা সাফ করে ঘাসের জমি বের করেছে। ঘাস কেটে শুকিয়ে শীতের জন্যে খড়ের বন্দোবস্ত করেছে। ঝর্নার কাছে প্রচুর কটনউড থাকা সত্ত্বেও ঘর তৈরির জন্যে দূরের পাহাড় থেকে পাইনের গুড়ি কেটে এনেছে। মোট কথা নিজের থাকার জায়গাটা সুরক্ষিত করার জন্যে ভূতের মতো খেটেছে ও। এটাই তার ঘর, তার বাসস্থান। এর প্রতিটি খুঁটি আর তক্তার সাথে ওর মমতা আর ঘাম মিশে আছে। উইনচেস্টারটা করালের দেয়ালের সাথে ঠেস দিয়ে রেখেছে সেন। ওয়াগন থেকে ঘোড়াগুলো খুলে নিয়ে করালে ঢোকালো। কাঁধ থেকে হারনেস খুলে নিয়ে দেয়ালের গায়ে আটকে রাখলো। অন্যান্য দিনের মতো কাজটা আজ ও উপভোগ করতে পারছে না। ওর মনে ভয় ধরে গেছে, হতাশা বোধ করছে। এসব কিছুই অর্থহীন হয়ে যাবে যদি ছেড়ে চলে যেতে হয়। করাল থেকে যখন বাইরে বেরোলো তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেন। ও এখানে থাকতে এসেছে, চলে যাবার জন্য নয়। কিছুতেই এখান থেকে যাবে না সে। অশ্বারোহী ততক্ষণে চলে এসেছে। ওয়াগনের পাশে ঘোড়া থামালো। লোকটাকে চিনতে পারল সেন। রানচার, নাম কিথ এস্টাবো। হেডেন সেটেলমেন্ট আর পলের দোকানের মাঝামাঝিতে ওর রাঞ্চ। পালাও। স্যাডল থেকে প্রায় ঝাঁপ দিয়ে নামলো এস্টাবো। সময় থাকলে পালাও। উতেরা আসছে, খেপেছে। ওরা খুন করেছে ওদের এজেন্ট ন্যাট সিলিকারকে। এজেন্সি অফিসে আর যারা ছিল তাদেরও। যে সেনাদলটা রিজার্ভেশনে ছিল তাদের প্রধান মেজর থর্নবার্গকে গুলি করেছে। মারা গেছে থর্নবার্গ, ওর সাথের আরও অনেকে। বাকি যারা পালাচ্ছিল তাদের ঘিরে রেখেছে রিম ক্রিকের পথে, সমানে গুলি চালাচ্ছে। রানচারকে স্থির দৃষ্টিতে দেখল সেন। আতঙ্কের সাথে অনুভব করল ও যা ভেবেছে অবস্থা তার চেয়ে অনেক বেশি খারাপ। কিথ এস্টাবো হাঁপাচ্ছে। ক্লান্তির চরম সীমায় পৌঁছেছে ও। ঘোড়াটাও। তার কারণ আছে বটে। ওর রাঞ্চ থেকে এখান পর্যন্ত অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে ওকে। স্বাভাবিক গতিতে আসলে অতটা ক্লান্ত হতো না। বোঝাই যাচ্ছে নিজের এবং বাহনের পুরো শক্তি ব্যয় করেছে কিথ ছোটার পেছনে। প্রচণ্ড ভয় না পেলে এমন করতো না। কিন্তু ওর কথা কিছুতেই বিশ্বাস করতে মন চাইছে না সেনের। যদিও জানে মিথ্যে বলার কোনো কারণ নেই লোকটার। উতেরা তাদের এজেন্টকে ঘৃণা করে, তাই ওকে খুন করে ফেলাটা অস্বাভাবিক নয়। কিন্তু রিজার্ভেশনে যে সেনাদল আছে তাদের অনেকেই ওদের হাতে নিহত হয়েছে, এমনকি স্বয়ং অফিসারও। এটাই আশ্চর্যের। ঘেমে গোসল হয়ে যাওয়া ঘোড়াটাকে ট্রাফের কাছে নিয়ে গেল কিথ। পানি খেতে দিল। ওর পেছন পেছন গেল সেন। জিজ্ঞেস করল,
কোত্থেকে শুনেছ তুমি এই খবর বলো তো? তোমার ধারণা খবরটা আমি বানিয়ে বলেছি? রেগে গেল স্টাবো। বানানো খবরটা তোমাদের শোনানোর জন্যে কি নিজের এবং ঘোড়ার যান মাটি করে এত দূর ছুটে এসেছি? তুমি ও ওকে শান্ত করার প্রয়াস পেল সেন। আমি আসলে জানতে চাচ্ছি খবরটা কোথায়, কার কাছে শুনেছ। তার আগে অবশ্যই তোমাকে ধন্যবাদ জানাচ্ছি খবরটা আনার জন্যে। নিজের চিবুকের কাছে একটা জায়গায় আঙুল রাখলো কিট। লাল হয়ে আছে জায়গাটা। এখান থেকে মাইল দুই তিনেক দূরে ওরা গুলি করেছিল আমাকে। আর ইঞ্চিখানেক উপর দিয়ে গেলেই কাঁধ ঝাঁকালো। মাথা থেকে টুপিটা খুলে হাতে নিল। ওটার উপরের দিকে একটা গর্ত। একটা আঙুল ঢুকিয়ে দিল গর্তের ভেতর। আর এটা টুপিটা মাথায় চড়ালো আবার। নিশ্চয় ভাবছ না এগুলো কারো কাছ থেকে শোনা গাল গল্পের অংশ বিশেষ? না, স্বীকার করল সেন। তা ভাবছি না। তবে আমি জানতে চাইছি রিজার্ভেশনের খবরটা তুমি ঠিক কার কাছে শুনেছ? কিথের মুখে হপ্তাখানেকের না কামানো দাড়ি ধুলোবালিতে ধূসর ছোপ ধরেছে। নিচু হয়ে ট্রাফের পানিতে মুখ ধুলো সে। ঘরের পেছন থেকে যে পাইপে পানি এসে ট্রাফে জমছে সে পাইপে মুখ দিয়ে পানি খেলো বুভুক্ষুর মতো। তারপর সোজা হয়ে দু হাতে পিঠ দিয়ে মুখ মুছল। কেন স্যান্ডম পথ দেখিয়ে আনছিল থরবার্গে থরবার্গকে, কিন্তু উতেদের হাত থেকে বাঁচাতে পারেনি তারা। আমি কিংবা বুড়ো জিম হলে থেমে মাথা নাড়ল স্টাবো। এখন আর কাউকে দোষ দিয়ে লাভ নেই। যা ঘটার তা ঘটে গেছে। যা হোক, কেন স্যান্ডম আর জন গর্ডন সাথে গুটি কয়েক সৈন্য উতেদের ফাঁকি দিয়ে পালিয়েছে গত রাতে। ওদের সাথে দেখা হয়েছে আমার। পুরো ঘটনা জানিয়েছে ওরাই। কেন সাহায্যের আশায় রলিংয়ের কাছে যাচ্ছে গর্ডন যাচ্ছে অন্যান্য সেটলারকে সতর্ক করতে। আমি ওদের বলেছি 20 মাইল পার্কে তোমরা যারা আছো তাদের আমি খবর দেব। পথে প্রায় মরতে মরতে বেঁচে এসেছি। এখন তুমি কি আমার সাথে যাবে? না, মাথা নাড়ল সেন। আমি থাকছি। উতেরা যদি আমার গা থেকে একটা পশম ছিঁড়ে নিতে চায় তার জন্যে মূল্য দিতে হবে তাদের। তুমি কি পাগল হয়ে গেছো সেন? অবাক চোখে চাইল এস্টাবো। একদল খ্যাপাটে উতের সামনে তুমি 1 সেকেন্ডও টিকতে পারবে না। সেটলাররা কেউ কেউ স্টিমবোট স্ফিংসে আর কেউ কেউ হেডেলে চলে গেছে। ওরা ওখানে নিরাপদ থাকবে। তোমার আর তোমার প্রতিবেশীদের জন্যে সবচেয়ে নিরাপদ হবে মিডল পার্ক। সেখান থেকে সময় বুঝে গোর পাস। আমার আমার মাত্র 2জন প্রতিবেশী, ওকে বাধা দিয়ে বলল সেন। একজন ব্রেড ওয়াল মেয়েকে নিয়ে নদীর ওপারে থাকে, আরেকজন জুলি হাইট। একমাত্র নাতি টনি ছাড়া আর কেউ নেই। এখান থেকে মাইলখানেক উজানে থাকে। তুমি ওর বাসার পাশ দিয়ে যাবার সময় খবরটা দিও ওকে। আমি যাচ্ছি ব্রেডের ওখানে। নদীর ভাটিতে যেদিক থেকে এসেছে সেদিকে চাইল কিট, যেন ভয় পাচ্ছে। যে উতেদের তাড়া খেয়ে পালিয়ে এসেছে ওদের দেখতে পাবে ওখানে যে কোনো মুহূর্তে। তবে ওদিকে কাউকে দেখতে না পেয়ে চোখ ফেরালো আবার। অস্টিন, পালাও এখনই, সময় থাকতে, নইলে বাঁচতে পারবে না। মিডল পার্কে চলে গেলে ওখানে নিরাপদ থাকতে পারবে। লোকটা আতঙ্কে বেদিশা হয়ে পড়েছে ভাবল সেন। এখন যা বলছে স্বাভাবিক অবস্থায় কখনো মুখ দিয়ে তা বের হতো না। তবে সেজন্যে ওকে দোষ দিতে পারছে না ও। লোকটাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, আর একটুর জন্যে মারা যায়নি। তবু একদল সৈন্যকে অ্যাম্বুশ করে মেরে ফেলা আর সেটলারদের উপর হামলা করা এক কথা নয়। সেটলাররা উতেদের কোনো ক্ষতি করেনি। ওরা রিজার্ভেশনের বাইরে। না, মাথা নাড়ল।
সাবধান করতে এসেছে বলে ধন্যবাদ। সাবধান করতে এসেছো বলে ধন্যবাদ। তবে আমি যাচ্ছি না মিডল পার্কে। আমার ঘর শক্ত কাঠের তৈরি, সহজে আগুন ধরবে না, বিশেষ করে বৃষ্টি হলে। লক্ষণ দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবেও। আমি বরং ব্রেড ওয়াল আর তার মেয়েকে নিয়ে আসবো এখানে। তুমি জুলি হাইট আর তার নাতিকে এখানে চলে আসতে বলো। আমার মনে হয় কষ্ট করে অত দূর যাওয়ার চেয়ে এখানে নিরাপদে থাকবে ওরা। ধ্যাত, জাহান নামে যাও তুমি। অভিশাপ দিল ওকে এস্টাবো। হতাশ বোধ করছে লোকটা গোয়ার্তমির দেখে। ঠিক আছে, কাজ ঝাঁকালো। তুমি যদি এখানে মরতে চাও সেটা তোমার ব্যাপার। তবে তোমার জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই এখানে। সেটা নির্ভর করছে ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো তার উপর। রক্ত এবং ঘাম ঝরিয়ে রাঞ্চ আমি গড়ে তুলেছি কিত। এর দাম আমি বুঝি। আগামী 10 বছরের মধ্যে আমি এর চেহারা পাল্টে ফেলব। এখন আমার এছাড়া আর কিছু নেই, কিন্তু তখন আমি রীতিমতো ধনী বনে যাব। আমি যদি এটা ফেলে চলে যাই, ওরা এসে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। আবার নতুন করে শুরু করতে হবে তখন। কিন্তু সেটা আর পারবো না। কেবিনের দিকে তাকালো সেন। শক্ত কাঠের গুঁড়ি দিয়ে তৈরি হয়েছে ওটার দেয়াল। নিখুঁতভাবে খাপ খাইয়ে দেয়া হয়েছে কোনাগুলো। দরজা জানালা যত্নের সাথে শক্তভাবে আটানো। ঘন্টার পর ঘন্টা কাজ করে দেয়ালে নিপুণভাবে কাদামাটি লেপা হয়েছে ফাঁক ফোকর বন্ধ করার জন্য। ফলে শীতের দিনে বাইরে প্রবল ঠান্ডা বাতাস বইলেও ভেতরটা গরম থাকবে, আর গরমের দিনে থাকবে ঠান্ডা। মাথা নাড়ল সেন। বছরের পর বছর ভবঘুরের মতো ঘুরেছে ও। এক চাকরি ছেড়ে আরেকটা চাকরি ধরেছে, কিন্তু মন বসেনি কোথাও। উদ উদ্বাস্তুর জীবন কাটিয়েছে। এরপর ঘুরতে ঘুরতে গোর পাশ পেরিয়ে এখানে এসেছে। জায়গাটা দেখেই ভালো লেগে যায় ওর। মনে হয় পছন্দের জায়গাটা যেন এতদিনে খুঁজে পেয়েছে। তারপর তো এই ঘর আর এই রাঞ্চ। কিথ স্টাবর দিকে তাকিয়ে মাথা নাড়ল আবার। না কিথ, এরকম আর পাবো না। আমাকে জাহান্নামে যেতে বলো আর স্বর্গে যেতে বলো। এ জায়গা ছেড়ে কোথাও যাবার ইচ্ছে আমার নেই। কপালে যাই থাক, আমি এখানেই থাকছি। আর এখন আমি জানি কি ঘটতে চলেছে, সুতরাং ওদের জন্য তৈরি থাকবো। থাকো তুমি। ঘোত করে উঠল স্টাবো। লোকটার গোয়ার্তুমি অসহ্য লাগছে ওর। তবু এই বেজন্মাগুলো সম্পর্কে তুমি আমার চেয়ে বেশি জানো না। পলের দোকানে ওদের আসা যাওয়া করতে দেখেছি। জ্যাক, কলোরো, সারউইক সহ আরও অনেককে। ওরা চিলিকারকে নিয়ে কথা বলতো। চিলিকার যদি আরও সৈন্য আনতে চায় তাহলে কি করবে তা নিয়ে পরামর্শ করত। সিলিকার ওদের হুমকি দিয়েছিল। বলেছিল ওরা যদি ঠিকমতো না চলে তাহলে গ্রেপ্তার করে ইন্ডিয়ানা টেরিটরি কিংবা ফ্লোরিডায় পাঠিয়ে দেবে। জ্যাক তম জ্যাক চমৎকার ইংরেজি বলে। চিলিকার নিয়ে কথা বলে বুঝতে পারত না। বলেছিল ও এখানে লড়াই করে নিজের জায়গায় মরবে, কিন্তু গ্রেপ্তার হবে না। আমি ওর দোষ দিচ্ছি না, সেন বলল। আমি নিজে উতে হলেও ঠিক এরকমই বলতো। তোমার মন নরম, হাসলো স্টাবো। কিন্তু আমি চাই কেন স্যান্ডম প্রচুর সৈন্য নিয়ে আসুক, তারপর একটা একটা করে বেজন্মাদের সবগুলোকে খুন করুক। ওর উচিত বরং
পলকে ধরা। ও যদি ব্যবসার নামে ওদের হাতে অস্ত্র তুলে না দিত, গুলি গোলা না বেচত, তাহলে পরিস্থিতি আজ এরকম হতো না। বিপ্ল স্লিপার ওকে সিলিকার ওকে নিষেধ করেছিল। আবার উপত্যকার দিকে চাইল স্টাবো। নদীর ওপারের গাছপালার দিকে তাকালো তীক্ষ্ণ চোখে। তারপর নিজের ঘোড়ার পিঠে চলল। ওই ব্যাটাকে আমিও পছন্দ করি না। সেটলাররা যদি এখন ওর গলা কেটে না নেয়, অবাক হব আমি। সিলিকারের খুন হওয়ার কথা স্যান্ডম কিংবা গর্ডন জানল কি করে? সৈন্যরা যদি পথেই আক্রান্ত হয়ে থাকে, তাহলে তো ওরা এজেন্সিতে পৌঁছাতে পারেনি। স্যান্ডম অবশ্য ওর লাশ দেখেনি, স্বীকার করল স্টাবো। তবে ইঞ্জিনরা ওকে দু চোখে দেখতে পারত না। তুমি কি মনে করো যারা পথে সৈন্যদের উপর হামলা চালিয়েছিল ওদের খুন করেছে? তারা ওকে আস্ত রেখেছে? এজেন্সিতে 3জন মহিলা আর 2টি শিশু ছিল। ওদের ভাগ্যে কি ঘটেছে যদি জানতে, তাহলে জীবনে কখনো আর ওই লাল মুখদের কাজ জন্য তোমার মায়া লাগতো না। ওরা এই মুহূর্তে তোমার বন্ধু, পর মুহূর্তে তোমাকে খুন করতে দ্বিধা করবে না। জানোয়ারের চেয়ে খারাপ ওরা। ঘোড়া ঘুরিয়ে চলতে শুরু করলো স্টাবো। ওর চলার পথে তাকিয়ে আনমনে কাঁধ ঝাঁকালো সেন। তারপর করালে গিয়ে ঢুকলো। নিজের প্রিয় বাহন কালো গেল্ডিংটার পিঠে সাজ পরালো। সিলিকারের খুন হওয়ার ব্যাপারে স্টাবোকে প্রশ্ন করাটা ঠিক হয়নি, বুঝতে পারছো। দিনেও জানে এজেন্টকে কীরকম জুলাই না করে করে উতেরা করে উতেরা। বার কয়েক ওর রামসে এসেছে উতে, চিপ, জ্যাক এবং সার্ডুইক। ওদের আদর আপ্যায়ন করে খাইয়েছে সেন। ওরা ওকে বন্ধু হিসেবে নিয়েছে। আবার ব্রেড ওয়ালকে ওরা শত্রু মনে করে। ওয়াল ওদের খেতে তো দেয়নি, উপরন্তু শটগান হাতে নিজের কেবিনের ত্রিসীমানা থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সেনকেও বকাঝকা করেছে বুড়ো উতেদের প্রতি সহানুভূতি দেখায় বলে। ব্যঙ্গ করে বলেছে নরম। একই বিশেষণ মিনিট 2 আগে স্টাবও দিয়ে গেছে ওকে। তিক্ততায় ভরে উঠল ওর মন। উইনচেস্টার নিয়ে ঘোড়ায় চলল। নদীর দিকে ছোটালো ওটাকে। ও নবম নয়, মোটেই দুর্বল নয়। দীর্ঘতার কোনো অভাব নেই ওর মধ্যে। ঠান্ডা বাতাসে আছে পর্যাপ্ত আস্তে ঠান্ডা বাতাসে আস্তে আস্তে রাগ পড়ে এলো ওর। মনে মনে হাসল। ধ্যাত, তাতে কি আসে যায়? ও ওর স্বভাব মতো ব্যবহার করে করে ইন্ডিয়ানদের সাথে। এতে নরম শক্তের প্রশ্ন আসছে কেন? আসলে আসল কথা হলো, একটা বুনো জন্তুর উপরও ও তো মানুষের মায়া থাকে। আর ইন্ডিয়ানরা তো মানুষ। ন্যাট স্লিকার ওদের গরু ছাগলের মতো পোষ মানাতে চেয়েছে এতদিন ধরে। ভুল করেছে সে, এবং ভুলের মাসুলটা নিজের জীবন দিয়েই নিয়েছে। নদী পেরিয়ে উজানে ব্রেড ওয়ালের কেবিনের উদ্দেশ্যে ঘোড়া ছোটালো সেন। ওর ধারণা যে কোনো শ্বেতাঙ্গের চেয়ে বেশি চেনে ও উতেদের। কারণ কিশোর আর তরুণ বয়সটা উতেদের মতোই উদ্বাস্তু আর লক্ষ্যহীনভাবে কাটাতে হয়েছে ওকে। কখনো সখনো আইনের সীমানাও লঙ্ঘন করেছে। এ সময় কেউ যদি ওকে জোর করে থামাতে চাইতো কিংবা ওর স্বাধীনতা হরণ করার চেষ্টা করত, তাহলে সেও হয়তো উতেদের মতো খুনি আর দাঙ্গাবাজে পরিণত হতো।
জীবনের ২৬টা বছর পেছনে ফেলে এসেছে সেন। এখন তার বয়স ২৭। বুদ্ধি হবার পর থেকেও নেহাত কম সময় নয়। এই দীর্ঘ সময়টা ওর মধ্যে তেমন কোনো পরিবর্তন আনেনি। কেটে গেছে একঘেয়ে বৈচিত্র্যহীনভাবে। কোনো বিশেষ লক্ষ্য বা উদ্দেশ্য ছিল না। কিন্তু ইয়াম্পা পাড়ের এ জায়গায় এসে হঠাৎ একটা পরিবর্তন টের পেয়েছে ও নিজের মধ্যে। চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে একটা স্বপ্নের রূপরেখা। ওই রূপরেখাকে বাস্তবায়ন করার কাজেই এখন অষ্টপ্রহর কাটছে ওর। কিন্তু ইয়ামপাপারের এই জায়গায় এসে হঠাৎ একটা পরিবর্তন টের পেয়েছে ওর নিজের মধ্যে। চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে একটা স্বপ্নের রূপরেখা। ওই রূপরেখাকে বাস্তবায়ন করার কাজেই এখন অষ্টপ্রহর কাটছে ওর। ভোরে ঘুম ভাঙার পর থেকে রাতে ঘুমাতে যাবার আগ পর্যন্ত যেন স্বপ্নের ঘোরেই চলছে সে। মাঝে মাঝে অবাকও বোধ করে সেন। ইয়াম্পা নদীর পাড়ের এ জায়গায় সে আর কখনো আসেনি। সুতরাং জায়গাটা দেখার কোনো প্রশ্নই আসে না। কিন্তু জায়গাটা দেখা মাত্র ওর মনে হলো ওর পরিচিতি যেন আগেও থেকে গেছে এখানে। তাতেই হঠাৎ পরিবর্তনটা টের পায় নিজের ভেতর। মনে হলো এটাই ওর বাড়ি, এখানেই ওর ঘর। ইয়াম্পার একদিকটায় এদিকটায় ওই প্রথম সেটলার। আশেপাশে প্রতিবেশী কেউ ছিল না। পরে বিধবা জুলি হাইট আসে তার নাতিকে নিয়ে। প্রথম প্রথম ভালো লাগেনি ওদের। অহেতুক উপদ্রব মনে হয়েছে। সে চেয়েছে একটু নিরিবিলিতে নিজের মতো করে থাকতে। পরে অবশ্য ধারণা পাল্টে গেছে। জুলি হাইটের সাথে আলাপ হতেই মহিলাকে পছন্দ হয়ে যায় তার। হাসি খুশি ধরনের সোজা ছাপটা মহিলা। ওর নাতির মায়াকাড়া চেহারাটাও ওর চিহ্ন কেড়ে নেয়। এরপর আসে ব্রেড ওয়াল ও তার মেয়ে ফ্লোরা। ফ্লোরাকে দেখে ভালো লেগে যায় সেনের। স্বপ্ন দেখতে শুরু করে, সত্যিকারের ঘর বাঁধার স্বপ্ন। তবে ফ্লোরার দিক থেকে এখনো তেমন কোনো সাড়া পায়নি। কেমন যেন নির্বিকার আর ঠান্ডা মেয়েটা। আচমকা ঘোড়ার গতি বাড়িয়ে দেয় সেন। একটা কথা মনে পড়ে গেছে। মিল ক্রিকসে যা ঘটেছে তাতে এটা পরিষ্কার যে শ্বেতাঙ্গদের উপর উটেদের ঘৃণা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। জ্যাক স্যারউইক স্যারউইক ও অন্যান্য উটে নেতাদের মনোভাব এখন কীরকম কে জানে। লেনের সাথে বন্ধুত্বের কথা এখন হয়তো আর মনে নাও থাকতে পারে, কিংবা থাকলেও সেটাকে হয়তো আর তেমন গুরুত্বপূর্ণ মনে হবে না। তাছাড়া ব্রেড ওয়ালের উপর তো ওরা আগে থেকেই ক্ষুব্ধ। এই হুজুগে ওর দুর্ব্যবহারের প্রতিশোধ নিতে ধেয়ে আসতে পারে তারা বোধ করছে সেন। তবে ওয়ালের জন্যে নয়। অলস আর চাপাবাজ লোকটাকে দু চোখে দেখতে পারে না সে। ওর উদ্বেগ ফ্লোরার জন্যে, ওর নিজের জন্যে তো বটেই। 2 কেবিনের সামনে এসে ঘোড়া থেকে নামলো সেন। কেবিনের ভেতর ক্রুব্ধ কণ্ঠের চেঁচামেচি শুনল। এই রে, আবার বুঝি লেগে গেছে দুজন, বিড়বিড় করলো। মেয়েটা কি করে করে যে ওর সাথে ওর সাথে থাকে। ব্রেডওয়াল দক্ষ মাছ শিকারী, পশু পাখি শিকারেও সমান চালু। ব্যাস, গুণ বলতে ওটুকুই। 50 পেরিয়েছে, শরীর স্বাস্থ্য এখনো মজবুত। বিশাল শক্তিশালী শরীরটাকে একটুখানি নাড়ালেই ইয়াম্পার পশ্চিম পাড়ের জঙ্গল সাফ করে প্রচুর চাষের জমি বের করতে পারে। কিন্তু গতর নাড়াতে বললেই মাথায় বাজ পড়ে লোকটার। বার্নে পর্যাপ্ত খড় মজুত করা হয়ে ওঠেনি ওর। শীতের জন্য প্রয়োজনীয় কাঠ এনে জড়ো করেনি। ঘোড়াগুলোর চড়ার জায়গাটা পর্যন্ত ঘের দিতে পারেনি এখনো। বাইরে দাঁড়িয়ে একটু ইতস্তত করলো সেন। বাপ মেয়ের ঝগড়ার মধ্যে গিয়ে পড়াটা উচিত হবে কিনা ভাবছে। বাপের চেয়ে মেয়ের গলায় একটু উচ্চ গ্রামে শোনা যাচ্ছে।
বাপকে সাফাই গাইতে শুনল। মাছগুলো ধরতে অনেক পরিশ্রম হয়েছে আমার, জানো। সহজেই কি ধরা যায়? কিন্তু ধরা না দিয়ে যাবে কোথায়? ওগুলো দিয়ে তোমার আর আমার ডিনারটা বেশ ভালোভাবেই হয়ে যাবে, ফলোরা। সবচেয়ে ছোট মাছটাও তো 1 ফুটের বেশি চেয়ে বেশি লম্বা। ওর কথা শেষ হতেই ঝাঁঝাল গলায় বলল ফ্লোরা, 3টা মাছ ধরে এনে আর কত বড়াই করবে? কেবল ওইটুকুই তো জানো। এখন আমি কি বলি কান পেতে শোনো। এখনই গিয়ে যদি লাকড়ি কেটে না আনো, তাহলে ডিনারের টেবিলে মাছের কথা ভুলেও মুখে এনো না। আর পাহাড় থেকে বাকি কাঠগুলো কখন নামিয়ে আনবে? নাকি ওগুলোর উপর 2 ফুট বরফ জমে ওঠার আগে আনতে যাবে না? তোমার এখনো খড় আনা বাকি রয়ে গেছে। বেড়াটাও শেষ করনি। জরুরি কাজগুলো একটাও শেষ না করে কেবল অক্সিজেন কেবল কেবিনে বসে বসে। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি। শেষ পর্যন্ত মেয়ের কাছে হার মানল বাবা। তুমি মাছগুলো কুটে ধুতে ধুতেই কাঠ নিয়ে আসছি আমি। একটু থামলো, তারপর গড়া চড়ালো আবার, যেন মেয়ের অভিযোগের জুৎসই জবাব খুঁজে পেয়েছে। কেন, শুধু কি মাছ? আমি কি মাংসের ব্যবস্থা ও করি না? কোন দিন কি উপোস করতে হয়েছে তোমাকে? যতদিন আমার কাছে থাকবে করতেও হবে না। হুম। কেবিনের সামনের দরজায় মৃদু নক করে ভেতরে ঢুকলো সেন। বাপ মেয়ে নিজেদের ঝগড়ায় এত মগ্ন যে ওর উপস্থিতি লক্ষ্যই করল না। বাবা নেহা ছেলে মানুষের কথা শুনে ফ্লোরা এবার খেপল না। ধীর কণ্ঠে বলল, উপোস করিনি তা সত্যি, কিন্তু শুধু খেলেই কি মানুষের চলে? আর কোনো দরকার নেই। পাড়ার জন্য আমার কি একটা পোশাক আছে? ভালো একটা পোশাক কেনার মতো টাকা কি তোমার আছে? এই তো আবার শীত আসার সময় এসে গেছে। গতবারের মতো এবারও আমাকে শীতে কষ্ট পেতে হবে। তোমার কুড়েমির জন্যে কেবিনের বেড়াগুলো পর্যাপ্ত ঠিকভাবে তৈরি হয়নি। শীতকালে ঠান্ডা বাতাস ঢোকে হু হু করে, অথচ ঘর গরম রাখার জন্যে তুমি এখনো প্রচুর লাকড়ি মজুত পর্যন্ত করতে পারলে না। আর কিছুদিন পরে শীত নামবে। বরফ আর তুষারপাতের জন্য ঘর থেকে বেরোতে পারবে না। লাকড়ি আনবে কিভাবে পাহাড় থেকে? ওদের মনোযোগ আকর্ষণের জন্য খুব করে কাশল সেন। ঝগড়ারত বাবা মেয়ে ঝট করে মাথা ঘোরালো। মুহূর্তে রক্ত জমল ফ্লোরার মুখে, আর খাওয়া মেয়েটার মতো করে ঢোক গিলল ব্রেড। ওর ঠোঁট দুটো বার কয়েক ফাঁক হলো কিছু বলার জন্যে, কিন্তু গলা দিয়ে স্বর ফুটল না বেচারার। কি বলবে বুঝতে না পেরে চুপ করে গেল অজ্ঞাতা। লজ্জা পেয়েছে লোকটা, ভাবল সেন। যাক, তবু এই বোধটুকু আছে ওর। উতেরা পাগল হয়ে গেছে। নিশ্চয়ই নিজেই নীরবতা ভাঙল। হামলা করছে যেখানে সেখানে। তোমাদের এখানে থাকা নিরাপদ নয়, তাই আমি চাই গোলমালটা না মেটা পর্যন্ত আমার সাথে থাকবে তোমরা। আমরা সবাই যদি একসাথে থাকি, তাহলে ওরা হামলা চালালে একযোগে বাধা দিতে পারবো। বিচ্ছিন্নভাবে যে যার কেবিনে পড়ে থাকলে কিছুই করতে পারবো না। হা করে ওর দিকে চেয়ে রইল ব্রেড ওয়াল, যেন ও কি বলেছে বুঝতে পারেনি। তারপর অভিযোগের সুরে বলল, আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম। তুমি এত নিঃশব্দে এসেছ যে টেরই পাইনি। অথচ মাইলখানেক দূরে থাকতেই তোমার ঘোড়ার খুরের শব্দ শোনার কথা। দোষটা ওর নয়, আমাদের। আমরা এত জোরে চিৎকার করছিলাম, বাইরের কোনো শব্দই খেয়াল করিনি। বাস বললেও শুনতাম কিনা কে জানে। কে জানে, শান্ত স্বরে বলল ফ্লোরা। ওর গলার ঝাঁজ সম্পূর্ণ উবে গেছে।
এবং ইন্ডিয়ানদের আসার শব্দ শুনতে পেতে না। উপহাসের হাসি হাসল সেন। নাম ধরে ডাকতে ডাকতে এলেও না। এখন আগামী কয়েকদিনের জন্য দরকারি জিনিসপত্র গুছিয়ে নাও, তারপর আমার ওখানে চলো। তাড়াতাড়ি উতেরা এসে পড়তে পারে যে কোনো মুহূর্তে। তোমার কেবিনে যেতে বলছো? এতক্ষণে যেন ধাতস্থ হলো ব্রেড। ভাবলো প্রস্তাব। তবে আমার আইডিয়াটা আরও চমৎকার। তুমি বরং চলে এসো আমার এখানে। তোমার ওখানকার চেয়ে আমার এখানে উটেদের সামলাতে সুবিধে হবে। না বাবা, ওর সাথে দ্বিমত পোষণ করলো ফ্লোরা। আমরা ওর কেবিনে যাব কেন? আবার গলা চড়ালো বেরেট। আমি সব ছেড়ে ছুড়ে ওর কেবিনে যাই আর উতেরা এসে আমারটা জ্বালিয়ে দিক, তাই চাও তুমি? সেটি হচ্ছে না। জ্বালিয়ে দিলে ওরটাই দিক। না, নিজের সিদ্ধান্তে অনড় রইল ফ্লোরা। আমাদেরটার চাইতে ওরটা অনেক মজবুত। ওখানে উটেদের প্রতিরোধ করতে বেশি সুবিধা হবে। ওরা ওখানে সহজে নাক গলাতে পারবে না, কিন্তু আমাদেরটা ফুৎকারেই উড়ে যাবে। দেয়ালের বড় বড় ফাঁকের দিকে আঙুল উঁচালো। উটেদের বুলেট ওসব ফাঁক দিয়ে অনায়াসে ঢুকে যাবে। চারদিক থেকে যদি ওরা গুলি চালায়, তাহলে ভেতরে আমাদের ঝাঁঝরা হয়ে মরা ছাড়া আর কোনো পথ থাকবে না। কিন্তু সেনের কেবিনের দেয়ালগুলো শক্ত, মজবুত, নিরেটো। ওখানে দেয়াল ভেদ করে গুলি ভেতরে ঢুকবে না। মেয়ের যুক্তির কাছে হার মানল বাবার গোয়ার তুমি। নিজের অযোগ্যতা ও অক্ষমতা দুটোই বুঝতে পারল। আগুন চোখে চাইল ও মেয়ের দিকে, তারপর কাঁধ ঝাঁকিয়ে দরজার দিকে এগোলো। সেনকে প্রায় ধাক্কা দিয়ে বেরোলো কেবিন থেকে। রাগে গজগজ করতে করতে বলল, আমি লাকড়ি আনতে যাচ্ছি। জায়গায় দাঁড়িয়ে বাবাকে যেতে দেখলো ফ্লোরা। বাবার দায়িত্ব ও কাণ্ডজ্ঞানহীনতার সাথে ও পরিচিত, কিন্তু বাইরের লোক ব্যাপারটা জানুক তা চায় না। একটু পরে ম্লান স্বরে বলল, আমি লজ্জা পাচ্ছি সেন। তুমি আমাদের এই অবস্থায় দেখে ফেলেছ, কিন্তু কত আর সহ্য হয় বলো? তুমি নিশ্চয় অবাক হচ্ছ না? মাঝে মাঝে আমার আত্মহত্যা করতে ইচ্ছে হয়। ইয়াম্পার দুই পারে বাবার মতো অলস আর অকর্মণ্য লোক তুমি দুটো পাবে না। আমার একটুও ভালো লাগছে না, এক দণ্ডের জন্যেও না। সেনের ডান পাশের দেয়ালটা দেখালো ও। দেখো কত বড় বড় ফাঁক, আর কেমন এবড়ো খেবড়ো। রোদ, ঠান্ডা বাতাস, বৃষ্টির ছাট কিছুই আটকায় না। জানালার দরজাগুলো সেরকম নড়বড়ে, অযত্নে, যেন না পারতে পারতে লাগানো আর কি। আমার নিজের রুমটার অবস্থা অবশ্য কিছুটা ভালো, কিন্তু সারাক্ষণ আমি সেখানে বসে থাকতে পারি না। আগামীকাল অক্টোবরের 1 তারিখ। শীত এসে গেছে প্রায়। যে কোনো দিন তুষার পড়া শুরু হতে পারে। গতবারের মতো এবারও তা থেকে বাঁচার জন্যে তেমন কোনো প্রস্তুতি নেই আমাদের। আচমকা থেমে গেল ফ্লোরা। পরক্ষণে মুখে হাত চাপা দিল। এতক্ষণ ঘরের মধ্যে কথা বলে গেছে, মনে পড়েনি সেনকে এসব কথা বলা ঠিক হচ্ছে কিনা। এখন লজ্জায় লাল হওয়ার উপক্রম হলো ওর। নিচু স্বরে বলল, আমি দুঃখিত সেন। আমি তোমাকে আমাদের সমস্যার কথা বলে বিরক্ত করতে চাইনি। ধপ করে কাছের চেয়ারটায় বসে পড়ল, মাথা নিচু করল। ফ্লোরার বয়স এখন 21। শক্ত সমর্থ, খেটে খাওয়া শরীর ফ্লোরার শরীর। তবে সৌন্দর্যের অভাব নেই। লালচে বাদামি রঙের চুল, নীল চোখ আর চমৎকার দেহ সৌষ্ঠব। প্রথম দেখায় চোখ কেড়েছিল সেনের। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছিল মেয়েটির শান্ত স্নিগ্ধ ভাব। এর আগে কখনো আর ওকে রাখতে দেখেনি সেন। বাবার সাথে কিছুক্ষণ আগে
যেরকম কর্কশ গলায় কথা বলেছে সেরকম কর্কশ গলায় কথা বলতেও শোনেনি। ওর দিকে তাকিয়ে ভাবল, কোনটা ওর আসল রূপ? আগে দেখা সেই শান্ত নরম চেহারা, নাকি কিছুক্ষণ আগে দেখা কর্কশ ঝগড়াটে ভাবটা? পুরো ব্যাপারটা তাকে এমন বিভ্রান্তিতে ভোগালো যে সে আসলে এখানে কেন এসেছে তাও ভুলে গেল। পরে সচকিত হয়ে বলল, আমরা এখানে অনর্থক সময় নষ্ট করছি। তোমার বাবা আমার কেবিনে যাবে নাকি এখানে থেকে উটেদের গুলি খেয়ে মরবে সেটা তার ব্যাপার, কিন্তু তুমি আমার সাথে চলো। অবশ্য চাইলে তুমি বাবার সাথে মিডল পার্কেও চলে যেতে পারো, তবে আমার ধারণা আমার কেবিনেই তুমি নিরাপদ থাকতে পারবে। মুখ তুলল ফ্লোরা, ওর গাল বেয়ে অশ্রু ঝরছে। সেন ভারী গলায় বলল, ভেবো না যেন বাবার সাথে যে ধরনের ব্যবহার করেছি এরকম সবার সাথে করে থাকি। বাবাকে আমি কোন কাজটি জরুরি আর কোনটা জরুরি নয় তা বোঝাতে বোঝাতে অতিষ্ঠ হয়ে গেছি। কোনো লাভ হয়নি। আমি হয়তো শেষ পর্যন্ত পাগল হয়ে যাব। সেন ওর আবেগে সাড়া দিল না। সেন তবে বিশ্বাস করল ওর উচিত এখন সহানুভূতির সূচক কিছু বলা, কিন্তু তাহলে তাকে আরও কথা বলতে উৎসাহিত করা হবে। তাতে সময় নষ্ট হবে, কিন্তু নষ্ট করার মতো সময় এক মুহূর্তও নেই। কাঠ খোট্টা স্বরে বলল, হলো না, আমি বলেছি আগামী কয়েকদিন চলার মতো দরকারি জিনিসপত্র গুছিয়ে নেবার জন্যে তুমি আমার সাথে যাবে। একটা মাত্র ঘোড়া, তুমি আমার পেছনে বসবে। ভালো কথা, কেবিনে তোমাকে আমার সাথে একা থাকতে হবে না। মিসেস জুলি আর তার নাতি টনিও আমাদের কেবিনে চলে আসবে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছল ফ্লোরা। চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ঠিক আছে, নিচ্ছি। আর তোমার সাথে একা থাকতে আমি ভয় পাবো, ওরকম ভাবার দরকার নেই। আমি মেয়ে, এ ব্যাপারটায় মেয়েরা সাধারণত ভুল করে না। নিজের রুমে গিয়ে ঢুকলো। সেন উঠানে বেরোলো। একটু দূরে কাঠ কাটছে ব্রেড ওয়াল। কুঠারের শব্দ শুনতে শুনতে লোকটাকে দেখতে লাগলো ও, তবে কথা বলল না। মিনিট কয়েক পর হাতে একটা কার্পেট ব্যাগ নিয়ে ফুলেরা বেরিয়ে এলো কেবিন থেকে। এবার ডাকলো সেন, ব্রেড। কোরালের কোপ থেমে গেল। আস্তে আস্তে ঘাড় ফেরালো ব্রেড। ফ্লোরাকে দেখলো এক নজর। মাথা নিচু করলো চেহারা মাথা নিচু করলো ফ্লোরা। সেনের দিকে চাইলো ব্রেড। কেন ডাকছো? তুমি এখানে থাকতে পারবে না ব্রেড। আমার সাথে যদি যেতে না চাও তাহলে দয়া করে মালপত্র যা পারো তা নিয়ে মিডল পার্কে চলে যাও। ওখানে হয়তো নিরাপদ থাকবে। এক মুহূর্ত চুপ করে রইল ব্রেড। তারপর জানতে চাইলো, ইন্ডিয়ানদের হামলার কথা কোথায় শুনেছ তুমি? কে বলেছে? সংক্ষেপে ওকে জানালো সেন। পরে বলল, সমস্যাটা আশা করছি শিগগির মিটে যাবে। ফোর্ট স্টিল থেকে রিলিফ পার্টি এসে ঠান্ডা করে দেবে উটেদের। তুমি আমার সাথে যেতে পারো। জুলি, হাইটার তার নাতি টনিও আসবে। গোয়ার্তমি না করে আমার সাথে চলো ব্রেড। যেন তেতো ওষুধ খেয়েছে এমনভাবে মুখ বিকৃত করলো ব্রেড ওয়াল। তারপর বলল, অস্টিন, তুমি নিজেকে খুব চালাক মনে করো না, কিন্তু তোমার চালাকি না বোঝার মতো বোকা আমাকে ভেবো না। তুমি আমাদের সবাইকে নিয়ে গিয়ে নিজের কেবিনটা বাঁচানোর মতলব করছো। আমার মেয়েটাকেও ফুসলে নিয়ে যাচ্ছ। মেয়ের দিকে তাকালো। তুমি যদি ওর সাথে যাও তাহলে আর ফিরে আসার দরকার নেই। আমি একা থাকতে পারবো। আমি ফিরতে চাইও না বাবা, সরসে জবাব দিল মেয়ে। আমি এখানের যে ওখানেই ভালো থাকবো। মুখ ফিরিয়ে সেনের ঘোড়ার দিকে এগুলো ফ্লোরা। সেনও এগুলো ওর পিছু পিছু। ঘোড়ায় চলল সেন, ওর পেছনে বসলো ফ্লোরা। পশ্চিমের পাহাড়ে অ্যাসপেনের ঝাড়ের দিকে তাকালো সেন সতর্ক দৃষ্টিতে। আশঙ্কা করছে গাছপালার ফাঁক থেকে আচমকা হামলাকারী
উতেরা দেখা দেয় কিনা। ঈশ্বর না করুক, তাহলে আর ফ্লোরাকে নিয়ে কেবিনে ফেরা হবে না। নিজের কোমরে ফ্লোরার কোমল বাহুর শক্ত বেষ্টনী অনুভব করতে করতে ঘোড়ার পেটে স্পার দাবালো। ওর পিঠে মুখের এক পাশ ঠেকিয়ে রেখেছে ফ্লোরা। ঝড়ের গতিতে নদীর পাড়ে পৌঁছলো। গতি কমালো না একটুও। ঘোড়ার খুরের তাড়নায় ছিটকে ওঠা পানির ঝাপটা ওদের দুপাশ ভিজিয়ে দিল। অপর পারে উঠে কিছুক্ষণের মধ্যে নিজের কেবিনের সামনে ঘোড়া থামালো সেন। ঘাড় ফিরিয়ে বলল, যাক, শেষ পর্যন্ত পৌঁছে গেলাম। কি জানি, হয়তো একটু বেশি ভয় পাচ্ছি আমি। তবে ক্ষেত্র বিশেষে তা না পাওয়াটাও বোকামি। আমার মনে হয় বাবা ঠিকই চলে আসবে। ঘোড়া থেকে নামতে নামতে বলল ফ্লোরা। চিনি তো ওকে, মুখেই সব জারি জুরি। মনের জোর বলতে কিছু নেই। যাও, হাসল সেন। নিজেদের ঘর মনে করে ঢুকে পড়ো ভেতরে, আমি আসছি। করালের দিকে বাড়ালো ও গোল্ডিংকে। মনে মনে ভাবল, ঠিক বলেছে ফ্লোরা, ব্রেড ওয়াল শেষ পর্যন্ত না এসে পারবে না।